হ্যালো বন্ধুরা, আজকের সকালটা শুরু হলো। এইটা তো সকালের চা খাওয়া, এটা তো আর বাদ দেওয়া যাবে না, কারণ সকালের চা খাওয়ার পরে শরীরের একটু এনার্জিটা পাওয়া যায়। অনেকে চা খায় না, আমি দেখেছি অনেকে চা খায় না। ওরা যে কিভাবে চলে সেটাও আমি বুঝতে পারি না। আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি চা না খেলে আমার যেমন ঘুমের ইয়েটা যায়ই না। আর এখন তো আসলে আগেকার দিনের আমরা মা কাকিরা দেখতাম যে একজন মানুষ রাখলেই তাদের যথেষ্ট, যে একজনই সব কিছু করে নিত। কিন্তু বর্তমান যুগে হয়েছে কি, যে রান্না করবে সে ঘর ছাড়বে না, কাপড়ও ধুবে না, কোনো কিছু করবে না, ঠেকা পড়লেও করবে না, সেটা মালিক করে নিতে হবে। আর আমার এই যে ঘর ঝাড়া মুছার ও আসে নাই, তাই আমি আর আমাকেই করতে হবে। শত চেষ্টা করেও, মানে কষ্ট করেও হলে এই কাজ করতে হবে। আর আজকে আমি বুঝতেছি যে আমার শরীরের তাল খুব একটা যে ভালো আমি বলবো তা না, কারণ সকাল থেকেই আমার শরীরের ইয়েটাই আমার খারাপ। তাই আমি আপনাদের সাথে তো ভয়েস দিচ্ছি, আমি এইটুকু করে পরে আর আমি শেষ করতে পারলাম না ব্লগটা। ঘর ঝাড়ু মানে কোনো মতে দিয়ে দিচ্ছি, যে না দিলে আমার ঠাকুর দেওয়া হবে না, বাসি করে আমি ঠাকুর দিব নাকি। আর সেজন্য সুস্থ থাকলে আসলে আমার কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। আমি কিন্তু সুস্থ অবস্থায় আমি অনেক কাজ করতে পারি, এটা আমি নিজে বলছি, সেজন্য নয়। আমার ঘরে আমার ভাগনাবু ওরা বলবে, কেন আপনি লুক রাখেন? তাহলে লুক রাখার অর্থ এইটাই যে আমি যখন বিছানাতে পড়বো তখন লুকের প্রয়োজন, কারণ ওদের কাজ আমার সব সময় পছন্দ হয় না। আমি নিজে করার চেষ্টা করি। আর রান্না তো উনি পরের হাতের খেতে পছন্দ করেন না, সেটা আমার বিয়ার পর থেকেই আমি দেখে আসছি। আমার শ্বশুরবাড়িতে সেই প্রচলনটা ছিল না, রান্নাবান্না কাজের লোক দিয়ে ওনারা কোনো দিন করাননি। কিছুটা শরীর আমার এই দিক দিয়ে ধরেছে। সেই সময় অনেক লোক, একদম 15-16 জন। আর আমার জীবনেও আমি 15-16 জনের রান্নাবান্না কোনো কিছুই করিনি, কারণ পড়া অবস্থায় বিয়ে হয়ে গেছে। তাই তবে আমার সাথে আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি একটা ছিল, ও আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আর কেউ করুক আর না করুক, এই ছোটো ভাগ্নিটা আমাকে অনেক সাহায্য করেছে। যাই হোক, এখন ঘর ঝাড়ু দিয়ে, আর এদিকে আমার পতিদেবতা আমাকে বলতেছেন ওর খবর কি, ও কি আসবে না? তো ও আসলে দুটো বিয়ে করেছে, করে ও অসুস্থ হয়ে পড়েছে। ওর হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলেছে, মাসি ও আরও
3-4টা দিন পরে আসবে, কারণ ও অসুস্থ। তো অসুস্থ যে জায়গায় আমি তো ওকে বলতে পারি না তুমি চলে এসো, কারণ আমি নিজে বুঝি আমি অসুস্থ থাকলে আমি কাজ করতে পারি না। আর ওকে আমি কি বলবো, আমিও তো চলতে পারতেছি না, সেটা বোঝা উচিত আমি মনে করি। সেজন্যই তো এইগুলা কাজ আমি আমি আপনাদেরকে অবশ্যই আমার ব্লগে দেখেছেন যে আমি যে সচরাচর ঘর ঝাড়া পরিষ্কার করা এগুলো আমার, এটা ঠিক। কিন্তু প্রতিদিন যে উঠান ঝাড়ু, ঘর ঝাড়ু এগুলা ও করে। অসুস্থ থাকায় আসতে পারতেছে না, আমি করতেছি এগুলো এখন। আর আমারও নিজের শরীরটা এখন অসুস্থ হয়ে গেছে। আর আমি রিসেন্টলি ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমার ফাইল জমা দিয়েছি ভিসার জন্য। দেখি ভিসা পাওয়া যায় কি না। আর ভিসা পাওয়া যাবে কিভাবে, এখন ভিসা পাওয়া একটা বড় ব্যাপার। এখন ঠাকুর দিব, আগে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। আর দামোদর মাসে আমি এমনিতেই তো 3বার আমি ঠাকুর দিই, আর দামোদর মাসে ওই হোক 10টা, 10:30, 10:30টার ভিতরে আমি প্রদীপ দিয়ে ঠাকুরকে দেখিয়ে নেই। কিন্তু আজকে মনে হচ্ছে এটাও পারবো না, কারণ ওই যে এক কথা বারবার বলতেও ভালো লাগে না। আজকের কাজগুলো আমি খুব কষ্ট করেই করছি। আর বাসন ধুয়ে রেখে দেব ঠাকুর করে। এরপরে দেখা যাক, ঠাকুর দিয়ে একটু রান্না করে। আর তো কোনো কাজ বিকেলবেলা করা হয়, সব দিন যে করা হয় তাও না, তাই আমি প্রতি বিকেলের কাজটা আমি সাধারণত দেখাই না আপনাদেরকে। আর অনেক কাজ অনেক সময় করি, কিন্তু ক্যামেরা হয় আবার করতে হবে, সে কারণে আর করে নিই, আর করি না। আর আজকের হচ্ছে ব্রেডটা আমার খুব পছন্দর জিনিস না, ওইটা খেলে আমি বুঝি খুব বেশি গ্যাস হয়। তারপরেও আমার বলছিলাম যে আমার শরীরটা তো ভালো না, আমি কোনো করতে পারবো না। উনি নিয়ে আসছেন ব্রেড, বলে তাহলে ব্রেড গরম করে আর একটা ডিমের অমলেট করে দাও, সেটাই হবে। আমি ওনাকে ব্রেড গরম করে দিয়ে দেব, আর আমি হয়তো জেলি দিয়ে খেয়ে নেব, এরকম করব। এছাড়া নাই, ডিম খাবো না আমি, যেহেতু হাই প্রেশারও আছে। ডিম কুসুমটা খেলে হবে, মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু খাবো না শরীরের জন্য। দেখা যাক এখন।
আমি আজ আর আপনাদের সাথে ফুল তোলা, ঠাকুরকে ঘির বাতি দেখানোগুলো আমার দেখানোর মতো ক্ষমতাই ছিল না। সরাসরি আমি স্নান করেই ঠাকুর করে চলে আসছি। সকালে একবার স্নান করি, স্নান বলতে এতে একদম গা ধুয়ে, মাথা ভিজাই না, কারণ মাথা ভিজালে সর্দি কাশি যদি হয়ে যায়, সে কারণে সাইনাসও সমস্যা আছে, তো সেটার জন্য। আর ভগবান তো বলেছেন যে নিজের শরীর রক্ষা করে আমাকে করো। যাই হোক, ভগবান যেভাবে চেয়েছেন আমাকে সেভাবে আমি ওনাকে ডাকতেছি। আর এখন রান্না করে নিচ্ছি, আমার মনে হচ্ছে যে ভালো লাগতেছে না, আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি, কিন্তু তারপরেও যত করতে হবে। আসল ব্যাপার হয় কি, আমার পতিদেবতার অনেক খুঁতখুঁতামি স্বভাব আছে। এই যে হাত দিয়ে মাছ লবণ হলুদ দিয়ে মেখে, এটা তো স্বাভাবিক, এগুলা এরকমই করতে হয়, না হাতের লেগে যাবে, ওটা অনেক ধরনের ওনার সূচিবায়ু। হ্যালো বন্ধুরা, এই যে আগের কাজগুলো দেখলেন আমি করলাম, এটা কিন্তু অনেক দিন আগের করা। আমি অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর আমি আর ব্লগও দিতে পারি নাই আর করতেও পারি নাই। আর আমি যে বলছিলাম যে আপনাদেরকে, আমি যে ভিসার জন্য, ইন্ডিয়ার ভিসার জন্য করেছি, ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ভিসা পাওয়া না, একটা কি পাওয়া, সোনার টুকরা পাওয়া, সেই রকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ভিসার যেদিন আমি সাবমিট করি কাগজগুলা, ওই দিনও ওরা আমাকে ওইটা দিলেন না, সেইটা দিলেন না, ওইটা করলেন না, অথচ সব কিছু আছে, কিন্তু তারপরেও তাদের অভিযোগের শেষ নেই। যাই হোক, আমি বললাম দেখেন কাগজ আমার সব কিছু দেওয়া, আর আমি তো নতুন যাচ্ছি না, আমি অনেক আগ থেকেই যাচ্ছি। তারপরে গত বছর আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, টাটাতে যাই নাই, কথা ছিল আমি দিল্লির থেকে ঘুরে টাটা হয়ে তারপরে চলে আসবো, কিন্তু হঠাৎ তো আমি দিল্লি গিয়ে আমার হার্ট অ্যাটাক হলো। আচ্ছা, ওরা বুঝতে রাজি নয়, আপনি টাটাতে অ্যাপয়েন্টমেন্ট এনে কেন গেলেন না আপনার। আচ্ছা, যাই হোক, এটা তাদের অনেক তারপরে আমাকে সেই বলছে যে আরও কী কাগজ নিয়ে আমি 1 ঘন্টার ভিতরে টাটা থেকে এনে আমি দিয়ে দিতাম। 1 ঘন্টার ভিতরে টাটা থেকে এনে দেওয়া কি সম্ভবপর? অথচ আমার ফাইলে এই কাগজগুলো আছে। আচ্ছা, যাই হোক, গেল, এটা তাদের সাথে আমার কথা শেষ করে আমি জমা দিয়ে তারপরে চলে আসছি। মাঝখানে তো বন্ধ গেল অনেক দিন। তারপরে ওরা এমবেসি থেকে আবার 2 দিন আমাকে ফোন করে বলছে আপনি এনে দিলেন না, ওটা পাঠান। আচ্ছা, পাঠাবো বলে আমি কাগজ আনিয়েছি আরও 200 টাকা না 400 টাকা খরচ করে টাটার থেকে। তারপরে দেখি হঠাৎ 27 তারিখ বিকেল 6টার সময় আমার মেসেজ আসছে যে আপনি কালেক্ট করেন, পাসপোর্ট কালেক্ট করেন। এইরকম মেসেজ দিয়ে কালেক্ট করা অনেককে ভিসা দেয়, অনেককে আবার দেয় না। যাই হোক, পরের দিন আমি গেলাম 28 তারিখ সকালে, এখন গিয়ে কালেক্ট করলাম। কালেক্ট করে দেখা যায় আমি আর আমার হাজব্যান্ড পেয়েছি, আর 100 জন যদি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে 50 জনই রিজেক্ট, আর 50 জন হয়তো পেয়েছে। তার মধ্যে ভাগ্য ভালো আমি একজন। এখন খুলে দেখি আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 30 তারিখ, 28 তারিখ আমি পেলাম,
29 তারিখ মাঝখানে একদিন। আমি আর বাকি যে আমার পারিবারিক আর অন্য কিছু আছে, টাকা পয়সা সব কিছু ম্যানেজ করা, টিকিট করা, বিমানের টিকিট করা, এগুলা একদিনের মধ্যে আমার সম্ভব হবে না। আবার আমার কাকাতো ভাইকে বললাম যে কী করি, ও বললো আচ্ছা এটা এই ডেটে দরকার নেই যাওয়ার, দেখি নভেম্বরের ভিতরে 15 তারিখ 6 মাসের ভিসা যখন দিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদেরকে ভিসা এনে দিতে পারি কিনা। তো দেখা যাক, আমার 15-20-এর ভিতরে যদি ভিসা পাই তাহলে আবার যাব। ভিসা তো পেয়ে গেছি, যদি ডাক্তারের পাই, অ্যাপয়েন্টমেন্টটা পাই, তাহলে চলে যাব ইন্ডিয়াতে। আর এদিকে শরীরটা কিন্তু আমার খুব একটা ভালো যাচ্ছে না, আজকে ভালো তো কালকে খারাপ, এরকম চলতেছে। আচ্ছা চলুক, তারপরেও একবার দেখিয়ে আসি, তারপরে যা হবে। তা আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে আসতে পারি। আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আজকের মতো আমি এখানেই শেষ করব।